পশু চিকিৎসক প্রথমে অনেক বড় আশা নিয়ে হাতির চিকিৎসা করতে গেছেন। তার ভাবনা ছিল যিনি হাতি পোষেন তিনি নিশ্চয়ই অনেক বড় লোক, কিন্তু গিয়ে দেখেন ভিন্ন রূপ। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন নিত্যানন্দ জনমণি 91.2 FM কমিউনিটি রেডিও। আর আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট্ট গল্প গণেশ জননী। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনতে থাকুন আজকের ছোট গল্প বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গণেশ জননী। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গণেশ জননী। গল্প ও গল্পকার নিয়ে আজকের কথাবার্তা। বনফুল ওরফে বলাই চাঁদ মুখোপাধ্যায় চোখ গেল গল্প দিয়ে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছিলেন। প্রবাসী পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়। এরপর একের পর এক তার গল্প উপন্যাস প্রকাশিত হতে থাকে বিভিন্ন পত্রপত্রিকায়। তার সাহিত্যে বারবার ধরা পড়েছে তার আবাল্য লালিত ঐতিহ্যানুগত আদর্শ। তবে কখনো কখনো মহানাগরিক জীবনযাপনের যন্ত্রণা আর জটিলতার মধ্যে পড়ে তার সেই বিশ্বাসভূমিও আলোড়িত হয়েছিল, যা তার সাহিত্যে স্থান পেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পটভূমিতে আর্থিক মন্দার যুগে অপ্রেম আর অবিশ্বাসের কালে গ্রামীণ জীবনের সরলতা যখন প্রবলভাবে বিচলিত হচ্ছে, নাগরিক জীবনের পাওয়া আর না পাওয়ার দ্বন্দ্ব, তখনই বনফুলের গল্পগুলি লেখা হয়েছে। তার রচনার প্রকরণগত অনন্যতা, আবেগ সংরক্ত সংলাপ চয়ন, গঠনগত কৃৎকৌশল নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা ও আঙ্গিকগত অভিনবত্ব তাকে কথা সাহিত্যের জগতে অবিস্মরণীয় করে তুলেছে। বলাই চাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে বনফুল নামে যিনি বেশি পরিচিত। গল্প লেখার গল্পে তিনি বলেছিলেন, গল্প ঠিক কি কৌশলে লিখি তা আমি জানি না। আকাশে যেমন মেঘ ভেসে ভেসে বেড়ায়, গাছে যেমন ফুল ফোটে, তেমনি গল্প মনে আপনি জাগে। রবীন্দ্রনাথ বলছেন, এ হচ্ছে 49 বাউর লীলা। একটি বিশেষ মুহূর্তে কেন একটা গল্পের প্লট হঠাৎ মাথায় আসে তা বলা খুবই মুশকিল। আমার মনে হয় যিনি আসল গল্প লেখক তিনি নেপথ্যে বাস করেন। তার যখন গল্প লেখার ইচ্ছে হয় তিনি আমাকে দিয়ে গল্পটা লিখিয়ে নেন। কে সেই নৈপথ্যবাসী তা ঠিক জানি না। সমাজে যখন ঘোরাফেরা করি তখন নানা রকম নরনারী দেখতে পাই। তাদের ছাপ আমার মনে উপরে পড়ে, শুধু পড়ে না, কল্পনা রসে জারিত হয়ে সেগুলি চিত্ররূপে রাখা থাকে আমার মনের অবচেতন লোকে। এই নেপথ্যবাসী কবি যখন গল্প সৃষ্টি করতে চান তখন সেই চিত্রশালা থেকেই তিনি চিত্র সংগ্রহ করেন। তিনি খেয়াল কবি। সব সময়ে যে বাস্তব চিত্র ব্যবহার করেন তাও নয়, কাল্পনিক অবাস্তব চিত্রও ব্যবহার করেন। অনেক সময়ের প্রমাণ আমরা কালজয়ী গল্প দশমুণ্ড রাবণের, রক্তপায়ী ভীমের, সিন্দাবাদ নাবিকের আরও অনেক অদ্ভুত অবাস্তব চরিত্র পেয়ে যাই। শুধু দেখতে পাই না, দেখা পেয়ে অবাক হই, আনন্দিত হই। মনের নেপথ্যবাসী সেই কবি সত্তার মর্জির উপরই নির্ভর করতে হয় আমাকে। তাকে প্রতিভা বলতে পারেন, ভগবানও বলতে পারেন। তাকে উপেক্ষা করে পরের ফরমাসে জোর করে যখন লিখতে চাই গল্প উতরায় না, কি যেন একটা অভাব থেকে যায়। কৌশল করে প্লট ভেবে ছক এঁকে অঙ্ক কষে প্রথম শ্রেণীর গল্প কখনো লেখা যায় না।
প্রথম শ্রেণীর গল্প বিদ্যুৎ চমকের মতো স্বতঃস্ফূর্ত শতদলের মতো যখন হয় আপনিই হয়। মনে রাখা উচিত, অনাবশ্যক বাগাড়ম্বরে শিল্পের সুষমা নষ্ট হয়। স্বতঃস্ফূর্ত ভঙ্গি, সহজ সাবলীলতা, প্রাণীর একান্ত আনন্দ ও আবেগ তাঁর গল্পের সৌন্দর্য। তিনি জানতেন কিভাবে সামান্য প্রসাধনে সুন্দর হয়ে ওঠে গল্পের শরীর। এই গল্পের শরীর সুন্দর হয়ে ওঠা একটি গল্প বলাই চাঁদের গণেশ জননী। পশু পাখির প্রতি প্রীতি বনফুল শৈশব লালন করেছেন। এই স্নেহময় ভাবনারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্যে। পশুর সঙ্গে মানুষের কখনো কখনো যে গভীর মায়ার সম্পর্ক গড়ে উঠতে পারে, মূক পশুও কখনো কখনো পরিবারের সুখ দুঃখের অংশীদার হয়ে যায়। তার প্রমাণ আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পে। একটি বলদ এবং একটি হাতি তাদের গল্পে অমরত্ব পেয়ে গেছে। বনফুলের বেশ কিছু গল্পের মূল চরিত্র কাক, বিড়াল, কুকুর কিংবা হাতি। কাকের কাণ্ড, খেলা, বাঘা কিংবা গণেশ জননী গল্প তার উদাহরণ, যা আমাদের আজকের আলোচনার বিষয়। সতীনাথ ভাদুড়ী বনফুলের গল্প সম্বন্ধে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, গল্প জমাবার অনায়াস নিপুণতায় অন্তরিক্ষ ও মর্তের দূরত্ব ঘুচে যায়। মৃত ও জীবিতের ব্যবধান দূর হয়ে জড় ও চেতনে ভেদ থাকে না। বিষ্ণু শর্মার চেয়েও সহজভাবে টিকটিকি ভ্রমররা মানুষের সঙ্গে কথা বলে। অর্থাৎ প্রাণী জগতের সঙ্গে কি এক আত্মীয়তা বনফুলের গল্পগুলি উপভোগ্য হয়ে উঠেছে। আলোচ্য গল্পটিও তার ব্যতিক্রম নয়। তবে নামকরণ থেকেই বোঝা যায় এখানে পশু নয়, জোর পড়েছে পালিকা মাতার উপর। আর এখানেই গল্পটির বিশিষ্টতা। গল্পটির কথক সরকারি পশু চিকিৎসক, কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভীর স্বাস্থ্য তদারক করে এবং ছেকড়া গাড়ির ঘোড়া পাশ করে তার অন্ন সংস্থান হয়। বলা বাহুল্য, এই পরাধীন দরিদ্র দেশে পশু চিকিৎসক কোনো প্রাইভেট প্র্যাকটিসের আশা করেন না। কিন্তু মাঝে মাঝে এরকম কল জোটে। সেদিনও এই রকম জরুরি তার পেলেন। আমার হস্তি অসুস্থ, অবিলম্বে চলিয়া আসুন। যিনি হাতি পোষেন স্বভাবতই তিনি ধনবান। অতএব আসন্ন পুজোয় পরিবারের লোকজনের হাসি মুখের কল্পনা করে বাক্স প্যাঁটরা বেঁধে ট্রেন যোগে 7-8 ঘন্টার পথ পাড়ি দিলেন গল্পকথক। কম করেও 200 টাকা ফি তো পাওয়া যেতেই পারে, এরকম একটা আশা কাজ করছিল তার মনে। লক্ষণীয়, গল্পটির বিন্যাসে গল্পকার একটি নাটকীয় পরম্পরা বজায় রেখেছেন। গল্পকথনের উল্লসিত মুখের রেখা যাত্রাপথের প্রান্তে এসে কিভাবে ধীরে ধীরে বদলে গেছে, বনফুল সুকৌশলে সেই ছবিটি অঙ্কন করতে চেয়েছেন। স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাসে টিকিট করেছিলেন ডাক্তার। পৌঁছিলেন ছোট একটি মফস্বল স্টেশনে। অভ্যর্থনা করলেন যিনি, তার গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতা, গায়েও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোপদাড়ি। আমি ভাবিলাম যে জমিদারের হাতি ইনি বোধ হয় তাহারই কর্মচারী। অর্থাৎ গল্পবক্তার আশাকে এখনো বাঁচিয়ে রেখেছেন গল্পকার। চিকিৎসক আশা করেছিলেন মোটর বা ওই জাতীয় কিছু, স্টেশনের বাইরে তার জন্য অপেক্ষা করবে। কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই। ভদ্রলোক সাইকেলে চড়িয়া আসিয়াছেন। সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটি ছেকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন। আরো বিস্ময় অপেক্ষমান গল্পকথকের জন্য। সেই সঙ্গে
পাঠকেরও। যে বাড়ির দরজায় এসে গাড়ি থামল, তাহা কোনো বড়লোকের বাড়ি বলিয়া মনে হইল না। অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থর বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পোষার তো কথা নয়। একটি চৌকি, একটি দড়ির ছেঁড়া খাটিয়া, একটি নড়বড়ে টেবিল, গোটা 2 ক্যালেন্ডারের ছবি সজ্জিত ঘর, মলিন বাস, সেই গোমস্থা চেহারার গৃহস্বামীর হাতল ভাঙা কাপে চা দিয়ে আপ্যায়ন। তারপরেও তিনি হাসি মুখে বলেন, আমারই হাতি। চিকিৎসক কথকের সঙ্গে পাঠকও ভাবেন, লোকটা রসিকতা করিতেছে নাকি। তারপর গল্পের ভিতরে আরেকটা প্রবেশ করি আমরা। গৃহস্থর কিছু জমি জমা আছে, মোটামুটি সচ্ছল অবস্থা। বছর 10 আগে এক অজ্ঞান করছি ব্যবসাদারকে শুশ্রূষা করে বাঁচিয়েছিল সে। কয়েকদিন পর একটি ছোট্ট হাতির বাচ্চা নিয়ে একজন হাজির, সঙ্গে সেই ব্যবসাদারের চিঠি, আপনারা আমার প্রাণদান করেছেন, বিনিময়ে সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে কৃতার্থ হব। তাছাড়া হাতির বাচ্চাটা দেখতে চমৎকার, তখন ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুর, খুব ভালো লাগছিল। এছাড়া গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা। বললেও আমার গণেশ এসেছে বলেই 1 বাটি দুধ তার সামনে এগিয়ে দিল। ব্যাস, সেই থেকেই গণেশ থেকে গেল। আমাদের ছেলে পিলেও হয়নি, ওই গণেশই আমাদের সব। বোঝা গেল গল্পে আরেকটি মাত্রা যুক্ত হলো, কেননা নিঃসন্তান দম্পতির কাছে প্রেরিত হস্তি শাবক যেন অন্য এক জগতের বার্তা বহন করে নিয়ে গেল। বিশেষত গৃহিণীর বাৎসল্য উচ্ছ্বসিত হয়ে উঠল ওই হাতির বাচ্চাটিকে কেন্দ্র করে। জমির সব ফসল তার আহার্য, তাছাড়া আছে পুজোর সাজ, এমনকি সেকনার কাছ থেকে ধারে এবারে গিন্নি একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে। হাতি পোষার নানা রকম অসুবিধার কথা গৃহস্বামী সাড়ম্বরে বলেন বটে, গৃহিণীর যাবতীয় দোষ এমনই তার ভাব, কিন্তু তিনি যে সত্যি বিব্রত তা তার হাসি মুখ দেখে মনে হলো না। বনের হাতি পোষ মেনেছে মানুষের স্নেহের কাছে। গিন্নি যখন নাইতে যায়, বালতি গামছা সুঁড়ে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায়। গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে, ও সুঁড়ে করে পাখা করে হাওয়া করে। এমনকি ঘরের দরজা কেটে বড় করতে হয়েছে গণেশের চলাফেরার সুবিধার জন্য। স্বভাবতই গণেশ আর হাতি নয়, একেবারে মানুষ। এমনকি সে মান অভিমান পর্যন্ত করতে শিখে গেছে। চিকিৎসক ডাকার কারণ, গণেশ খাওয়া বন্ধ করেছে। খাওয়া বন্ধ করার কারণ, গৃহস্বামী ও গৃহিণীর অনুপস্থিতিতে বাগানের 200 ল্যাংড়া আম গণেশ উদরস্থ করেছিল। গিন্নি একটি চাপড় মেরে বলেছিলেন, রাক্ষস, সব খেয়ে বসে আছো, একটি রাখতে পারোনি আমাদের জন্য। তারপর 36 ঘন্টা জলস্পর্শ করেনি সে। ভিতরে এসে ডাক্তার দেখলেন গণেশ গুম হয়ে বসে আছে, আর একটি ক্ষীণকায়া মহিলা তার সুঁড়ে মাথায় হাত বুলিয়ে খাওয়ানোর জন্য সাধ্য সাধনা করছে। খাও লক্ষ্মী, খাও লক্ষ্মী, চেখেই দেখো না একটু। অসুস্থ সন্তানের জন্য জননী লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছে। সত্যি কোনো রোগ নেই গণেশের, ব্যাপারটা অভিমানী। ফি নিতে পারলেন না ডাক্তারবাবু। আরও জানতে পারলেন গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়ে ডাক্তারের ফি সংগ্রহ করেছিলেন। অপত্য স্নেহ যে কিভাবে পশুর ওপরও বর্ষিত হয়েছে, নিজের গয়না বন্ধক দিয়ে চিকিৎসার খরচ জোগানোর মধ্যে তার প্রমাণ আছে। জননীর স্নেহ, জননীর ক্রোধ সন্তানকে কিভাবে প্রশ্রয় দিয়েছে,
কিভাবে অভিমানী করে তুলেছে তার ছবিটি এখানে সত্যি হৃদয়স্পর্শী। পুরো বিষয়টি একজন চিকিৎসকের চোখ দিয়ে দেখা, কিন্তু নিরাসক্তভাবে নয়। গল্পবক্তা চিকিৎসক পশু ও মানবী মাতার স্নেহ সম্পর্কের গভীরতায় আপ্লুত হয়েছেন। নিজের অনটন থাকলেও রোগীর পিতার কাছ থেকে ভিজিট নিতে পারলেন না, কারণ সন্তানহীনা জননীর এই বাৎসল্য তাকে স্তম্ভিত করে দিয়েছিল। জননীর এই স্নেহ উদ্বেগকে তিনি অনুভব করেছিলেন। মানবিক এই হৃদয়তাও গল্পটিকে বিশিষ্টতা দান করেছে। বনফুল তার ছোটগুলিতে বারবার প্রমাণ করেছেন যে জীবনের মহৎ এবং গভীর সত্যকে প্রতিষ্ঠার জন্য বিশাল আড়ম্বরের প্রয়োজন হয় না। বনফুলের কিছু গল্প পড়ে রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, যেন তুমি উদ্ভিদ বিজ্ঞান, হাটে যাবার মেঠো রাস্তায় যেতে যেতে এদিকে ওদিকে আগাছা এবং ঘেঁষো গাছগাছরা যা তোমার চোখে পড়েছে, তোমার নমুনার বাইরে সেগুলোকে গেঁথে রেখেছ। এগুলো পথিকদের চোখ এড়ায়, কেননা এরা না দেয় পুজোর ফুল, না চড়ে চিনে ফুলদানিতে। এরা আদরণীয় নয়, পর্যবেক্ষণীয়। তুলে ধরে দেখিয়ে দিলে মনে হয় কিছু খবর পাওয়া গেল, কিছু কৌতুক লাগে মনে। মেঠো পথটা চৌরঙ্গি রোড নয়, কিন্তু জীবলোকের নানা আমেজ ওর এখানে ওখানে লুকিয়ে থাকে। ওর ফড়িং টিকটিকিগুলো ময়ূর হরিণের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু ঝুঁকে পড়ে যদি দেখা যায় তাহলে বেশ কিছুক্ষণ সময় কাটে। আর ঘেঁষো জগতের সঙ্গে ওদের মিল দেখে কিছু মজাও লাগে। সাহিত্যিককে উদ্ভিদ বিজ্ঞানী অভিধা বনফুলের ঠিক মনঃপুত হয়নি, কিন্তু এটাও ঠিক যে খুব বেশি বিশ্লেষণ, আঙ্গিক সচেতনতা, চমক সৃষ্টির প্রবণতা তাকে প্রায়শ জীবনের খুব গভীরে দৃষ্টিপাত করতে আগ্রহী করেনি। সত্যি তার গল্পগুলো পড়তে গিয়ে কৌতুক লাগে মনে, মজাও লাগে। অনেক সময় লেখক তার চারপাশের প্রবহমান জীবনযাপন থেকেই উপকরণ সংগ্রহ করেছিলেন, কিন্তু একটু ঝুঁকে দেখলে তার মধ্য থেকেই জীবনের সত্যস্বরূপ ভাস্বর হয়ে ওঠে। এই ঝুঁকে দেখার প্রবণতাই পরিহাস রসের শিল্পী বনফুলের লেখায় কখনো কখনো ব্যঙ্গ বিদ্রুপের তীর্যক কটাক্ষ এনেছে। তার গণেশ জননী গল্প সার্থক ছোট গল্প, এর নামকরণও সার্থক। পশুপক্ষীর সঙ্গে মানুষের যে একটা চিরন্তন হৃদয়তা রয়েছে, বাৎসল্য যে শুধু নিজের গর্ভে ধারণ করা সন্তানের উপর না বর্তিয়ে একটি পশুর উপরও বর্তাতে পারে, এই গল্প তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নমস্কার। এতক্ষণ শুনছিলেন আপনারা নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিশিষ্ট ছোট গল্প গণেশ জননী। উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। ঠিক একই দিনে একই সময়ে আপনাদের জন্য থাকবে অন্য একটি নতুন গল্প। ততক্ষণে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো